গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প শবযাত্রা 2। আমি আগ্রহ এবং কৌতূহল নিয়ে মানুষটাকে দেখছি। গ্রামের আর 10টা মানুষের থেকে তাকে আলাদা করার কিছু নেই। তার প্রতি কৌতূহলী হবারও কোনো কারণ নেই। কাঁচা পাকা চুল, রোদে জ্বলে যাওয়া খসখসে চামড়া, চোখে ভরসা হারা দৃষ্টিহীন। মানুষটা আমার সামনে বেঞ্চিতে বসে আছে। বসে থাকার ভঙ্গিটাও ক্লান্তির। মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে। আমাদেরকে ঘিরে বেশ কিছু লোকজন, তাদের চোখেও কৌতূহল। তারা মজার কোনো কিছুর জন্য প্রতীক্ষা করছে। অনেকের মুখেই চাপা হাসি। আমি লোকটার দিকে একটু ঝুঁকে এসে বললাম, আপনার নাম কি? লোকটা সহজভাবে উত্তর দিল, আমার নাম রহমান মিয়া। আমাদের চারপাশে যারা দাঁড়িয়ে আছে তারা এই উত্তরেই মনে হয় মজা পেয়ে গেছে। এ ওর দিকে তাকাচ্ছে, সবার মুখই হাসি হাসি। রহমান মিয়া নাম শুনে হাসি পাওয়ার কি আছে বুঝতে পারছি না। লোকটাকে দ্বিতীয় কি প্রশ্ন করব তাও বুঝতে পারছি না। এটা পরিষ্কার বুঝতে পারছি যে চারপাশের কৌতূহলী দর্শক চাচ্ছে আমি লোকটির সঙ্গে কথা বলি। মজাটা যেন থেমে না থাকে, চলতে থাকে। আপনার শরীর ভালো? জি ভালো। আপনার ছেলে মেয়ে কি? সর্বমোট 4 জন। উপস্থিত দর্শকদের একজন বলল, স্যার ছেলে মেয়েদের নাম জিজ্ঞেস করেন। যে ভঙ্গিতে সেই কথাটা বলল তাতে বোঝা যাচ্ছে নাম জিজ্ঞেস করার পরেই আসল মজা শুরু হবে। কাজেই আমি লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনার ছেলে মেয়েদের নাম কি? রহমান মিয়া সঙ্গে সঙ্গে বলল, নাম ইয়াদ নাই। দর্শকরা অনেকেই আনন্দে হেসে ফেলল। একটা মানুষ তার ছেলে মেয়েদের নাম মনে করতে পারছে না, এর মধ্যে হাস্যরসের কিছু নেই। ঘটনাটা বেদনাদায়ক, অথচ সবাই হাসছে, সবাই আনন্দ পাচ্ছে। স্যার আপনি জিজ্ঞেস করেন তার বাবার নাম কি? আমি জিজ্ঞেস করলাম, রহমান মিয়া আপনার বাবার নাম কি? রহমান মিয়া শান্ত গলায় বললেন, আমার বাবার নাম ইয়াদ নেই, বিস্মরণ হয়েছি। দর্শকদের হাসি প্রবল হলো। আমার মনটাই খারাপ হলো। স্মৃতিশক্তি নষ্ট হয়েছে, এটা হচ্ছে কষ্টের ব্যাপার, হাসির ব্যাপার না। এটা নিয়ে মজা করার কিছু নেই। অথচ গ্রামের মানুষরা হৃদয়হীনের মতো কাজটা করছে। এখানে এসে পৌঁছার পর থেকে শুনছি রহমান মিয়ারে খবর দিয়ে আনতেছি, বড় মজা পাবেন। সেই রহমান মিয়াকে আনা হয়েছে। সবুজ রঙের লুঙ্গি এবং সাদা রঙের একটা চাদর গায়ে সে ক্লান্ত ভঙ্গিতে আমার সামনে বসে আছে। বেচারা তার ছেলে মেয়েদের নাম মনে করতে পারছে না, বাবার নাম মনে করতে পারছে না। গ্রামের মানুষেরা এতেই মজা পাচ্ছে, অথচ আমি পাচ্ছি না। আমার কেন জানি মনে হচ্ছে লোকটির আলজেমিয়ার্স ডিজিজ হয়েছে। যে রোগ আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের হতে পারে, সেই রোগ নেত্রকোনা জেলার কলঘাটি গ্রামের রহমান মিয়ার হতে পারে। রোগ মানুষ বিচার করে না। দর্শকদের মধ্যে অতি উৎসাহী একজন বলল, স্যার আপনি জিজ্ঞেস করেন কেন তার ছেলেমেয়ের নাম বিস্মরণ হয়েছে, বাবার নাম বিস্মরণ হয়েছে। আমার আর কিছুই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। ঘুম ঘুম পাচ্ছে। ঘরে ঢুকে শীতল পাটিতে শরীর এলিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু আশেপাশে মানুষদের এভাবে রেখে যেতে খারাপ লাগছে। কলঘাটি থেকে এরাই রিক্সা ভাড়া করে রহমান মিয়াকে এনেছে। এদের আগ্রহ এবং উৎসাহে পানি ঢেলে দিতে খারাপ লাগছে। কাজে আমি বললাম, রহমান মিয়া ছেলে মেয়েদের নাম আপনি ভুলে গেছেন কেন? বাবার নামই বা ভুলে গেলেন কেন? কিছু কিছু নাম আছে কেউ কখনো ভোলে না। রহমান মিয়া বললেন, মৃত্যুর পর সব ভুলে যায়। অল্প দিন আগে মৃত্যু হয়েছে বলে আমার নিজের নামটা মনে আছে, আর সব বিস্মরণ হয়েছি। আমি হতভম্ব হয়ে বললাম, আপনার মৃত্যু হয়েছে মানে কি? গত বৈশাখ মাসে রাত্রি দ্বিপ্রহরে আমার মৃত্যু হয়েছে। বৈশাখ মাসে আপনি মারা গেছেন? আর এটা হচ্ছে আষাঢ় মাস, অর্থাৎ 3 মাস হলো আপনি মারা গেছেন। 2 মাসে 19 দিন। দর্শকদের হাসি প্রবল হলো এবং আমিও বুঝলাম কলঘাটি থেকে 50 টাকা রিক্সা ভাড়া কবুল করে এই লোকটিকে আমার কাছে আনার কারণ আছে। তবে কারণটা যথেষ্ট না। লোকটির মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ একজন মানুষ অনেক কিছুই বলতে পারে, তাকে নিয়ে মজা করা যায় না। আপনি নিশ্চিত যে বৈশাখ মাসে আপনি মারা গেছেন? জি। আপনার কবর হয়েছিল? না হয়নি। কবর খোদা হয়েছিল, কিন্তু আমার কবরে নামাই নেই। কেন? আমি তখন উঠে বসেছি, জিন্দা মানুষের মতো কথা বলেছি, পানি খেতে চেয়েছি, সবাই ভাবছে আমি জিন্দা। আসলে আপনি জিন্দা না? জি না। আপনি মারা গেছেন, কিন্তু আপনার ক্ষুধা তৃষ্ণা সবই আছে? আছে, আগের চেয়ে অনেক কম, কিন্তু আছে। কেন যে আছে এইটাও বুঝি না। কথোপকথন এই পর্যায়ে বন্ধ করতে হলো, কারণ আমার নাস্তা খাবার ডাক এসেছে। যে বাড়িতে আমি উঠেছি সে বাড়ির কর্তা হেডমাস্টার সোহাগী হাই স্কুল আমাকে ডাকতে এসেছেন। হেডমাস্টারদের চোখে ভুবন বিখ্যাত যে বিতৃষ্ণা থাকে, সেই বিতৃষ্ণা নিয়ে তিনি রহমানের দিকে তাকালেন।
আশেপাশে লোকদের দিকে তাকালেন এবং সমস্ত বিতৃষ্ণা চোখের নিমিষে একপাশে সরিয়ে রেখে আমার দিকে তাকিয়ে মধুর গলায় বললেন, স্যার একটু বিষয় আছে, ভিতরে আসেন। বেশ কিছু নতুন নতুন জিনিস আমি গ্রামে এসে লক্ষ্য করছি। তার মধ্যে একটি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে লোকসমক্ষে উচ্চারণ করা হয় না। স্যার নাস্তা খেতে আসুন বলায় কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাকে বলা হচ্ছে একটা বিষয় আছে। খাওয়া দাওয়াকে বিষয় বলা কি গ্রামের সার্বজনীন, না এই বাড়ির বিশেষত্ব, তা এখনও বুঝতে পারছি না। আমি হেডমাস্টার সাহেবের আশ্রয়ে গত 3 দিন ধরে আছি। তিনি যথেষ্ট আদর যত্ন করছেন, তবে কী কারণে যেন তার ধারণা হয়েছে আমি বোকা টাইপ মানুষ। জগতে জটিলতা থেকে তিনি আমাকে দূরে রাখতে চাচ্ছেন, এটা তার নৈতিক দায়িত্ব বলে মনে হচ্ছে। হেডমাস্টার সাহেব এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। পারলে একটা কাচের বয়মে ভরে আমাকে শিখাই ঝুলিয়ে রাখতেন, সেটা সম্ভব হচ্ছে না বলে তিনি একটু মনক্ষুণ্ণ। হেডমাস্টার সাহেবের হাতে আমি কি করে পড়লাম সেই গল্প এখানে অবান্তর, তবু বলে নিচ্ছি, তাহলে আমার অবস্থানটা পরিষ্কার হয়। একটি দৈনিক পত্রিকা আমি প্রতি সপ্তাহে কলাম লিখি। কলামের নাম নিজেরা হারাই খুঁজি। হালকা বিষয়বস্তু নিয়ে হালকা কলাম, যেমন ঢাকা নগরীর ভিক্ষুক, নগরীর সৌন্দর্য এরাও যে একটা অংশ, এইসব হাবি যাবি। একটা কলাম লিখলাম ঢাকা শহরের অবহেলার পাখি কাক নিয়ে। যখন যা মনে আসে তা নিয়ে লেখা। যেহেতু কলামগুলি রাজনৈতিক নয়, কাজেই কেউ এসব গুরুত্বের সঙ্গে পড়ে বলে আমার কখনো মনে হয় না। আমার সবসময় মনে হতো আমি এবং আমার পত্রিকার কম্পোজিটর, আমরা দুজনই নিজেরা হারাই খুঁজি কলামের নিবিষ্ট পাঠক। এই ধারণা ভুল প্রমাণিত হলো যখন আমার স্কুলের এক বন্ধু টেলিফোন করে বলল, তোর একটা কলাম পড়ে আমার গায়ের সব লোম খাড়া হয়ে গেছে। আমি খুবই চিন্তিত বোধ করলাম। রোমহর্ষক কোনো কলম লিখেছি বলে মনে পড়ল না। আমি বললাম, কোন লেখাটার কথা বলছো? সে অতিরিক্ত রকম আগ্রহের সঙ্গে বলল, ওই যে জোছনা নিয়ে লেখা। দোস্ত, তোর লেখাটা আমি অফিসে সবাইকে পড়ে শুনিয়েছি। ও আচ্ছা। ও আচ্ছা না, মারাত্মক লিখেছিস। স্কুলে র্যাপিড রিডারে পাঠ্য হবার মতো লেখা, অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। বন্ধুর উৎসাহে নিজেই যুক্ত করতে পারলাম না, কারণ লেখাটা এমন কিছু না, আমরা অন্য সব লেখার মতোই হালকা, গভীরতাহীন। লেখাতে আমি ঢাকার মেয়রকে অনুরোধ করেছিলাম নগরবাসী গিয়ে পূর্ণিমা দেখার জন্য তিনি যেন একটা ব্যবস্থা করে দেন। ভরা পূর্ণিমার সময় ঢাকা নগরে তিনি যেন 2 ঘন্টার জন্য হলেও ইলেকট্রিসিটি অফ করে রাখেন। সেখান থেকে চলে গেছি গ্রামের বাস ঝাড়ের পূর্ণিমায়, যে পূর্ণিমা রাজকুমার সিদ্ধার্থ স্ত্রী পুত্র ছেড়ে গৃহত্যাগ করেছিলেন। আমার বন্ধু বলল, দোস্ত তুই আমাকে পারমিশন দে, আমি তোকে কাজলা দিদির বাঁশবাগানে জ্যোৎস্না দেখিয়ে আনবো। তখন তুই এরকম আরেকটা লেখা লিখতে পারবি, একটা ফাটাফাটি হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা, তোর অ্যাপয়েন্টমেন্ট বুকে লিখে রাখ, নেক্সট পূর্ণিমা কাজলা দিদির বাঁশবাগানের জ্যোৎস্না। কথা দিচ্ছিস? পূর্ণিমা তো দেরি আছে, এখনই কথা দিতে হবে? হ্যাঁ, এখনই কথা দিতে হবে। আমি সরকারি চাকরি করি, তোর মতো ঝরা হাত পা না যে যখন তখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। আমাকে আগেই ছুটি দরখাস্ত করতে হবে। বল ইয়েস। আমি ইয়েস বলে ফেঁসে গেলাম। আমাকে একা নেত্রকোনা জেলার এই অতি অজপাড়া গায়ে এসে উপস্থিত হতে হয়েছে, কারণ বন্ধুটি শেষ মুহূর্তে ছুটি পায়নি। যেহেতু আগেই সব খবর দেওয়া, আমাকে একাই আসতে হয়েছে। আমি না হলে বন্ধুর ইজ্জত থাকে না, সে কারো কাছে মুখ দেখাতে পারবে না। পূর্ণিমা দেখার যে বিপুল আয়োজন হয়েছে তা খুবই হাস্যকর, কিন্তু আমি হাসতেও পারছি না। হেডমাস্টার সাহেবের বাড়ির কাছে বিশাল এক বাঁশবন শলা ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করা হয়েছে। জঙ্গলে যা হয়, বাঁশ গাছের সঙ্গে অন্য কিছু গাছও থাকে, সেসব গাছ কুড়াল দিয়ে কেটে পরিষ্কার করা হয়েছে, কারণ হেডমাস্টার সাহেবকে জানানো হয়েছে আমি বাঁশবনে জ্যোৎস্না দেখতে চাই। বনের মাঝখানে চেয়ার টেবিল পেতে দিয়েছে, আমি চেয়ারে বসে টেবিলে হাত রেখে জ্যোৎস্না দেখব। সমস্যা হচ্ছে গত 3 দিন ধরে আকাশে কোনো চাঁদের দেখা নেই। গত রাতে পূর্ণিমা ছিল, চাঁদের দেখা পাওয়া যায়নি। বৃষ্টি পাওয়া গেছে, সারা রাতে বৃষ্টি হয়েছে। আজ বৃষ্টি না হলেও আকাশ মেঘে মেঘে কালো। আমি 100% নিশ্চিত সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবে। আমি তাতে মোটেই দুঃখিত বোধ করছি না। আগামীকাল সকালে ঢাকায় চলে যেতে পারছি, এতে আমি আনন্দিত। পুরোপুরি নগরবাসী মানুষের জন্যে গ্রামে সব অভিজ্ঞতা সুখকর না। গ্রামে বাস করতে গেলে ধাক্কা খেতেই হবে। ঢাকা শহরে নিশ্চয়ই আমি এমন কাউকে পাবো না যার ধারণা গত 2 মাস 19 দিন ধরে সে মৃত। যদি কেউ থেকেও থাকে, তার আত্মীয়স্বজন তার চিকিৎসা করবে, যত্ন করে ঘরে রেখে পুষবে না। দর্শনীয় বস্তু হিসেবে তাকে ভাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেও না। হেডমাস্টার সাহেবের সব আয়োজনেই বাড়াবাড়ি থাকে। বৈকালিক নাস্তার আয়োজন গুরুতর। নাস্তা হিসেবে পোলাও করা হয়েছে, পোলাও এবং গরুর গুঁড়া মাংস। আমি চোখ কপালে তুলে বললাম, এটা বিকালের নাস্তা? হেডমাস্টার সাহেব আমাকে আশ্বস্ত করে বললেন, কফি আনিয়েছি,
খানার পর কফি আর নোনতা বিস্কুট। আমি যথেষ্ট পরিমাণ আশ্বস্ত হয়ে পোলাও খেতে বসলাম, কারণ না বলে লাভ হবে না। খাওয়া দাওয়ার ব্যাপারে না শব্দের সঙ্গে এরা পরিচিত নয়। অতি সুখাদ্য যে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না, এই ধারণা সম্ভবত গ্রামের মানুষের নেই। ঘিয়ে জবাব পোলাও মুখে দিতে দিতে বললাম, রহমান মিয়া লোকটা সম্পর্কে হেডমাস্টার সাহেব আপনি কি জানেন? হেডমাস্টার মুখ ভর্তি পোলাও নিয়ে বললেন, হারামজাদাকে জুতা পেটা করা উচিত, ইডিয়েট। আমি বললাম, কেন বলুন তো? ফাজলামি করছে না? জিন্দানা মূর্তিটা সে বলার কে? এটা হলো 10 জনের বিবেচনা। আপনাদের বিবেচনায় সে জিন্দা? অবশ্যই, এমবিবিএস ডাক্তার এসে পরীক্ষা করে বলেছে। আমি অবাক হয়ে বললাম, সে যে বেঁচে আছে এটা প্রমাণ করার জন্য পাশ করা ডাক্তার এসেছিল? জি এসেছিল। পালস দেখেছে, ব্লাড প্রেশার মেপেছে। পালস একটু ডাউন আছে, তবে প্রেশার নরমাল। একটা লোক হাঁটছে খাচ্ছে, সে যে বেঁচে আছে তার জন্য এটাই যথেষ্ট না? পালস দেখতে হবে, ব্লাড প্রেশার মাপতে হবে। হেডমাস্টার সাহেব জামবাটি ভর্তি গরু মাংসের প্রায় সবটা নিজের পেটে ঢেলে বললেন, গ্রামে হলো আপনার অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠীর বাস। এদের জন্য পালস দেখা লাগে, ব্লাড প্রেশার মাপা লাগে। এরা কি বিশ্বাস করে ফেলেছিল যে রহমান মিয়া মৃত? আপনাকে বলবো কি, 16 আনা মানুষের মধ্যে 10 আনা বিশ্বাস করে রহমান মিয়া মারা গেছে, এখনও বিশ্বাস করে। বলেন কি? হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, শিক্ষার আলো এই জন্যই দিকে দিকে জ্বালানো দরকার। নবী করিমের সহি হাদিসে আছে, শিক্ষার জন্য শুধু চিনে যাও। আছে না? জি আছে। হেডমাস্টার সাহেব চতুর্থবারের মতো তার পেটে পোলাও নিলেন। জিন্দা লাশকে দেখে আমি যেমন অবাক হয়েছিলাম, প্রায় সুতার মতো শরীরে হেডমাস্টার সাহেবের খাওয়া দেখেও প্রায় তেমনই অবাক হচ্ছি। আমি খাওয়া শেষ করে হাত গুটিয়ে ফেলেছি দেখে হেডমাস্টার সাহেব বাটির বাকি গোশত প্লেটে ঢালতে ঢালতে বললেন, কফি বানাচ্ছে, কফি খান। তারপর কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে শুয়ে ঘুম দেন। আকাশের যে অবস্থা, আজ বোধহয় চাঁদ উঠবে না। তবে আপনাদের কথা দিলাম, চাঁদ যত রাতেই উঠুক বাসবনের চেয়ার টেবিল নিয়ে যাব, কফি নিয়ে যাব ফ্লাক্সে করে, আরাম করে জোছনা দেখব। জোছনা দেখার সময় যেন মশা ডিস্টার্ব না করে, এই জন্য গ্লোব মার্কা মশার কয়েল আনিয়ে রেখেছি, সব রেডি করা আছে। আমি বললাম, আপনি আরাম করে ঘুমান, আমার দুপুরে ঘুমিয়ে অভ্যাস নেই। আমি বরং রহমান মিয়ার সঙ্গে গল্প করি। খবরদার, ওই কাজটা করবেন না। অসুবিধা কি? পুরো ব্যাপারটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। যত ইন্টারেস্টিং মনে হোক, কথা বলবেন না, আমার রিকোয়েস্ট। কথা বলে সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা হেডমাস্টার সাহেব ব্যাখ্যা করলেন না। নিতান্তই নিরীহ একজন মানুষের সঙ্গে কথা বলার ব্যাপারে হেডমাস্টার সাহেবের এত অনাগ্রহের কারণ ধরতে পারলাম না। আমি 1 কাপে 1.5 পোয়া চিনি দিয়ে বানানো কফি খেতে খেতে রহমান মিয়ার সঙ্গে গল্প করতে গেলাম। আগ্রহী দর্শকরা এখনও আছে। তারা আগে দাঁড়িয়েছিল, এখন ছড়িয়ে ছিটিয়ে বসেছে। মনে হচ্ছে তারা আরও কিছু মজার প্রত্যাশী। আমি রহমান মিয়ার সঙ্গে নিরিবিলি কথা বলতে চাচ্ছিলাম, তা বোধ হয় সম্ভব হবে না। আমি চেয়ারে বসতে বসতে কী বলবো না বলবো সব গুছিয়ে নেবার চেষ্টা করলাম। আমার মনে হচ্ছে রহমান মিয়ার মনের ভিতরে কোনো বিচিত্র কারণে একটা ভুল ধারণা ঢুকে গেছে। ভুল ধারণাটা দূর করারও কেউ চেষ্টা করছে না, সবাই মজা পাচ্ছে। ভুল ধারণা দূর করা মানেই তো মজা সমাপ্তি। রহমান মিয়া, জি। আপনি যে মারা গেছেন এই বিষয়ে আপনি নিশ্চিত? জি। কখনো সন্দেহ হয় না? না। এত নিশ্চিত হলেন কীভাবে? রহমান মিয়া প্রশ্নের উত্তর না দিয়ে বা হাত উঁচু করে আমাকে দেখালো। আমি দেখলাম হাতের তালুর নিচে চামড়া কালো হয়ে কুঁচকে আছে। কোঁচকানো কালো চামড়া মৃত্যুর প্রমাণ হতে পারে না। আমি কৌতূহলী হয়ে তাকিয়ে আছি। দর্শকদের একজন বলল, কুপির উপরে হাত ধরছিল, চামড়া পুড়ে গেছে, কোনো দুঃখ পায় নাই। চামড়া পুড়ছে কিন্তু ব্যথা পাচ্ছে না, নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা আছে। যে স্নায়ু ব্যথাবোধ মস্তিষ্কে নিয়ে যায় সে স্নায়ু নষ্ট হয়ে গেছে বা এই জাতীয় কিছু হয়েছে। ডাক্তাররা ভালো বলতে পারবেন। কুষ্ঠরোগী এরকম হয় বলে শুনেছি, কুষ্ঠরোগী ত্বকের অনুভূতি নষ্ট হয়ে যায়। আমি দর্শকদের দিকে তাকিয়ে বললাম, আপনাদের কি ধারণা রহমান মিয়া মৃত? বৃদ্ধ একজন দার্শনিকের মতো বলল, আল্লাহর আলমে বহু অদ্ভুত ঘটনা ঘটে, সবই আল্লাহ পাকের কুদরত। অর্থাৎ আপনি বিশ্বাস করছেন সে মৃত? আমি বিশ্বাসও করি না, আবার ধরেন অবিশ্বাসও করি না। সেটা কেমন কথা? লক্ষণ বিস্তারে মাঝে মাঝে পাই জিন্দা, মাঝে মাঝে পাই মুর্দা। মুর্দারে কোনো সময় মশায় কামড়ায় না, রহমান মিয়ারে মশায় ধরেন। মেয়ে মশা রক্ত খায় তার পেটের ডিমের পুষ্টির জন্যে। রহমান মিয়ার রক্তে হয়তো কোনো সমস্যা আছে, যেই জন্যে মশারা তার রক্ত খাচ্ছে না। জি, হইতে পারে। আমার ধারণা রহমান মিয়ার খুব ভালো চিকিৎসা হওয়া দরকার। তার রোগটা মনে, এই রোগ সারাতে হবে। গরিব মানুষ, ভাত জোটে না আবার চিকিৎসা। আমি রহমান মিয়ার দিকে তাকালাম। প্রথমে যেভাবে বসেছিল এখনও ঠিক সেইভাবেই বসে আছে। হঠাৎ মনে হলো রহমান মিয়ার মধ্যে খুবই অস্বাভাবিক কিছু আছে।
যা বারবার আমার চোখে এড়িয়ে যাচ্ছে। অস্বাভাবিকতাটা কি বসে থাকার ভঙ্গির ভেতর, নাকি তাকানোর ভেতর? সে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না, সে তাকিয়ে আছে মাটির দিকে। রহমান মিয়া, জি। তাকান তো আমার দিকে। রহমান মিয়া তাকালো। আমি বললাম, আমার দিকে তাকিয়ে থাকুন, না বলা পর্যন্ত চোখ নামাবেন না। জি আচ্ছা। রহমান মিয়া তাকিয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিকতাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তিনি চোখের পাতা ফেলছেন না, একবারও না। নিশ্চয়ই এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু আমার বুকে ধক করে ধাক্কার মতো লাগলো। ব্যাপারটা কি? আমার মনে হচ্ছে আমি মানুষটাকে চোখের ভিতর দিয়ে অনেক দূর দেখতে পাচ্ছি। যা দেখছি তার সঙ্গে আমার চেনা জানা পৃথিবীর কোনো মিল নেই। আমি নিশ্চিত যে ভয় পেয়েছি বলেই এরকম মনে হচ্ছে। রহমান মিয়া, জি। আপনি মানুষের দিকে চোখ তুলে তাকান না কেন? সবসময় মাটির নিচে তাকিয়ে থাকেন কেন? রহমান মিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিলেন এবং উঠে দাঁড়িয়ে বললেন, যাই। তার ভঙ্গি দেখে মনে হচ্ছে কেন তিনি মানুষের চোখের দিকে তাকান না তা তিনি জানেন, কিন্তু বলতে চাচ্ছেন না। রাতে আমার ঘুম হলো না। রহমানের ব্যাপারটা মাথায় ঘুরপাক কাটছে। তাড়াবার চেষ্টা করেও পারছি না। নানান উদ্ভট চিন্তা মাথায় আসছে। জীবিতদের মাঝখানে মৃত মানুষের ঘুরছে, এই ধরনের গল্পগাথা পৃথিবীর সব দেশে প্রচলিত। জম্মুদের নিয়ে রীতিমতো গবেষণামূলক গ্রন্থ আছে। কবর দেওয়ার পর মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে, পরিচিত জনদের সঙ্গে বাস করতে আসে। এরা না মৃত না জীবিত, এরা জম্বি। ড্রাকুলাদের গল্প তো সবারই জানা। জম্বিদের মতো ড্রাকুলারাও না মৃত না জীবিত। আমাদের রহমান মিয়া এরকম কেউ না তো? আচ্ছা, এমন কি হতে পারে রহমান মিয়ার শরীর থেকে আত্মা চলে গেছে? তাহলে আত্মা ব্যাপারটা কি? শেষ রাত্রির দিকে ঘুমাতে গেলাম এবং খুব সঙ্গত কারণেই ভয়াবহ দুঃস্বপ্ন দেখলাম শবযাত্রার দৃশ্য। কবরখানার দিকে যাচ্ছি। আমাদের আগে আগে খাটিয়া যাচ্ছে, তবে খাটিয়াতে কোনো শবদেহ নেই, শূন্য খাটিয়া। শব্দ আমাদের সঙ্গেই হেঁটে হেঁটে কবরখানার দিকে যাচ্ছে। ঘুম ভাঙল অনেক বেলায়। হেডমাস্টার সাহেব ডেকে তুললেন। নান্দাইল রোড স্টেশন থেকে 12টার সময় ট্রেন যাবে ঢাকার দিকে। এখন উঠে রওনা না দিলে ট্রেন ধরতে পারবো না। নাস্তা রেডি আছে, রিক্সাও রেডি। নাস্তা খেয়েই রিক্সায় উঠতে হবে। হাতে একেবারেই সময় নেই। অতি দ্রুত হাত মুখ ধুয়ে নাস্তা নিয়ে বসলাম। হেডমাস্টার সাহেব গলা নিচু করে বললেন, ওই হারামজাদা সকাল থেকে এসে বসে আছে, তার সঙ্গে কোনো কথা বলবেন না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। হারামজাদা বাড়ি চিনে ফিরেছে, এখন রোজ আসবে। আমি বিস্মিত হয়ে বললাম, কার কথা বলছেন? রহমান মিয়া। কি চায়? আপনাকে কি না কি বলবে, কিচ্ছু বলা দরকার নেই। রহমান মিয়ার উপর হেডমাস্টার সাহেবের তীব্র রাগের কারণ আগেও ধরতে পারিনি, এখনও ধরতে পারলাম না। নান্দাইল রোড স্টেশনের দিকে রওনা হয়েছি। কাদা ভর্তি রাস্তা, অনেক কষ্টে রিক্সা টেনে টেনে নেওয়া হচ্ছে। রিক্সা ধরে ধরে এগুচ্ছে রহমান মিয়া। আমি বললাম, কিছু বলবেন রহমান মিয়া? জি। বলুন শুনি। কথাটা এখন ইয়াদ আসতেছে না। মনে পড়ছে না? যে না। খুব জরুরি কথা? জি। আপনার নিজের বিষয়ে কিছু কথা? জি। আচ্ছা ঠিক আছে, মনে করার চেষ্টা করুন। আরেকটা কথা শুনুন, ঢাকায় গিয়েই আমি আপনার বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলবো। সম্ভব হলে আপনাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করাবো। ডাক্তারদের সঙ্গে আগে কথা না বলে আপনাকে নিতে চাচ্ছি না। জি আচ্ছা। আমাকে যে কথাগুলো বলতে চাচ্ছিলেন সেগুলো কি মনে পড়েছে? যে না। আচ্ছা ঠিক আছে, মনে করার চেষ্টা করুন। নান্দাইল রোড স্টেশনে অপেক্ষা করছি। খবর এসেছে ট্রেন 1 ঘন্টা লেট। হেডমাস্টার সাহেব আমার সঙ্গে আছেন। ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর যাবেন। হেডমাস্টার সাহেব রহমান মিয়াকে আমার ধারের কাছে ঘেঁষতে দিচ্ছেন না। ছাতি হাতে তাকে মারতে পর্যন্ত গেলেন। আমি বললাম, হেডমাস্টার সাহেব, আপনি লোকটাকে সহ্যই করতে পারছেন না কেন বলুন তো? হেডমাস্টার সাহেব তিক্ত গলায় বললেন, আরে একটা মরা মানুষের সাথে কি কথা? মরা মানুষ মানে কি বলছেন আপনি? হেডমাস্টার সাহেব থু করে থুতু ফেলে বললেন, মরা না তো কি? ভালো করে তাকিয়ে দেখেন, হারামজাদার মাথার উপরে শকুন উঠতেছে। যেখানে যায় শকুন চলে আসে। দেখেন, নিজের চোখে দেখেন। আমি দেখলাম রহমান মিয়া রেন্টি গাছের নিচে বেঞ্চিতে শুয়ে আছেন। হাতে বাদামের ঠোঙ্গা, বাদাম খাচ্ছেন। গাছের ডালে কয়েকটা শকুন। দুটো শকুন রেল লাইনের কাছে। এরা রহমান মিয়ার দিকে তাকিয়ে আছে। নিশ্চয়ই এরও কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা জানি না বলে অস্বাভাবিক লাগছে। আমি বললাম, রহমান মিয়ার বাড়িতেও কি শকুন আসে? হেডমাস্টার সাহেব বললেন, শকুন আসে, শিয়াল আসে, কুকুর আসে। তার বাড়ির সবাই যন্ত্রণা অস্থির হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে এখন থাকে নিজের মতো, কেউ তারা জায়গা দেয় না। তাই নাকি? শকুন দেশ থেকে উঠে গিয়েছিল। এ হারামজাদা কোত্থেকে নিয়ে এসেছে?
গ্রামে ভর্তি হয়ে গেছে শকুনে। বলেন কি? গতকালকে আপনি তার সঙ্গে কথা বললেন, সন্ধ্যার সময় দেখি 3টা শকুন উড়াউড়ি করছে। শকুন আসা খুবই অলক্ষণ, এই জন্যই হারামজাদারে দূরে দূরে রাখি। ট্রেন এসে পড়েছে, আমি ট্রেনে উঠলাম। আমাকে ট্রেনে উঠতে দেখে রহমান মিয়া জায়গা ছেড়ে উঠে এলেন। হেডমাস্টার সাহেব আবারও ছাতা নিয়ে তাকে মারতে যেতে চাচ্ছেন বলে মনে হলো। আমি হেডমাস্টার সাহেবকে হাতে ধরে থামালাম। রহমান মিয়া জানালার পাশে এসে দাঁড়ালেন। আমি বললাম, কথাটা মনে পড়েছে? রহমান মিয়া হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি বললাম, বলুন, কথাটা কি শুনি। ট্রেন চলতে শুরু করেছে। জানালা ধরে ধরে রহমান মিয়া এগুচ্ছেন। তিনি বিড়বিড় করে বললেন, কথাটা কেউ বুঝবো না, আপনি বুঝবেন, বলে ফেলুন। এখন আবার ইয়াদ হইতেছে না। রহমান মিয়া হতাশ মুখে দাঁড়িয়ে। ট্রেন তাকে ছেড়ে চলে আসছে। আশ্চর্যের ব্যাপার, 2টা শকুন হেঁটে হেঁটে এগুচ্ছে তার দিকে। শকুনরা যে অবিকল মানুষের মতো হাঁটে, এই তথ্য আমার জানা ছিল না। জগতের কথা কিছুই তো মানুষ জানে না। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের রচিত ছোট গল্প শবযাত্রা 2। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। ধন্যবাদ।